স্বপ্নপুরী পার্ক নামটা শুনে মনে হয় নিজের স্বপ্নের জগতের মতো সুন্দর হবে। আর এই স্বপ্নপুরী পার্ক বা বিনোদন কেন্দ্রটি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ থানায় প্রায় 400 একর জমির উপর নির্মাণ করা হয়েছে। সড়ক পথে দিনাজপুর থেকে স্বপ্নপুরীর দূরত্ব প্রায় 52 কিলোমিটার। সারা বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার দর্শনার্থী চিত্র বিনোদনের জন্য এই স্বপ্নপুরীতে বেড়াতে আসেন। এছাড়াও এখানে বিভিন্ন রকমের চলচ্চিত্র নির্মাণ হয় স্বপ্নপুরী মানুষের কাছে আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। স্বপ্নপুরী পিকনিক রিসোর্টে আসলে একে একে দেখতে পাবেন কৃত্রিম লেক, পাহাড়, উদ্যান সহ বৈচিত্র্যপূর্ণ গাছগাছালি এবং বিভিন্ন ধরনের ফুলের বাগান। আরো রয়েছে বিভিন্ন রকমের প্রতিকৃতি, যেমন শিশু পার্ক, চিড়িয়াখানা, কৃত্রিম পশু পাখি, মৎস্য জগৎ, ফুল বাগিচা, কৃত্রিম ঝর্ণা, শাল বাগান, বিভিন্ন ধরনের ভাস্কর্য, মাটির কুটির, ডাক বাংলো এবং ভূমিতে নির্মিত বাংলাদেশের মানচিত্র। এছাড়াও প্রাকৃতিক সৌন্দর্যের মোহনীয়তা তো আছেই। আরো রয়েছে ভূতের ঘর, স্পিড বোট, আইসল্যান্ড সহ আদিম মানুষের গুহা এবং সুইমিং পুল বা ওয়াটার ওয়ার্ল্ড। এছাড়াও কিন্তু রয়েছে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি, যেমন ট্রেন, রোলার কোস্টার, কেবল কার, বড় নাগরদোলনা, বাম্পেল কার, অক্টোপাস রাইড সহ আরো অনেক ধরনের মজাদার রাইড। এছাড়াও রয়েছে বাচ্চাদের জন্য অনেক ধরনের রাইড। এছাড়াও কিন্তু আমি সব প্রায় 3 জন এই পার্কটি ভিজিট করতে গিয়েছিলাম। তো আমাদের দিনটা কেমন কাটলো, সকল রাইডে উঠতে কত টাকা খরচ পড়লো, এছাড়াও স্বপ্নপুরীর প্রবেশ মূল্য এবং বর্তমানে কি কি বিনোদন স্পট যুক্ত হয়েছে তার প্রবেশ মূল্যই বা কত, স্বপ্নপুরীতে রাতে যাপনের খরচে কিংবা কেমন, এই সব সকল তথ্যের ভিত্তিতে আজকে ভিডিওটি সাজানো হয়েছে। তো আপনারা স্বপ্নপুরীতে কিভাবে যাবেন, কোথা থেকে যাবেন, কত টাকা খরচ পড়বে, সবকিছু কিন্তু থাকছে আজকে এই ভিডিওতে। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম গাইস, মাইসেলফ রাব্বি এন্ড ওয়েলকাম টু মাই আরেকটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে। তো গাইস কেমন আছেন আপনারা? আসলে সবাই ভালো আছেন। আমি কিন্তু আলহামদুলিল্লাহ তাআলার অসীম অনেক বেশি ভালো আছি। তো গাইস আপনাদের মধ্যে অনেকে তো জানেন আমি কিন্তু চলে এসেছি দিনাজপুর আমার মামার বাসায়, স্বপ্নপুরী একটা পিকনিক রিসোর্ট। তো ওখানে কিন্তু আজকে আমরা যাবো এবং আজকে ভিডিওতে কত টাকা খরচ হয়, ওখানে এ টু জেড সকল রাইড উঠবো। যেহেতু প্রথম যাচ্ছি, মামার সাথে যাচ্ছি, আমি যাবো, মামা যাবে, মামি যাবে, মামা তো ভাইও যাবে, আমরা 4 জন যাবো টোটাল। যাই হোক বেশি বকবক করতে চাই না, আজকে এখন তো সরাসরি রওনা দিয়ে দিব, কারণ বেশি দেরি হয়ে গেলে কিন্তু পুরো পার্ক দেখে ঘুরে শেষ করতে পারবো না। তো বেশি কথা বলে এখানে রওনা দেওয়া যাক। আর গাইস আমাদের মধ্যে কিন্তু প্রায় 94% মানুষ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না, তো ফটাফট সবাই ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন আসা যাক দিনাজপুর কিভাবে যাবেন। ঢাকা থেকে ট্রেনে কিংবা বাসে করে সহজেই দিনাজপুর যাওয়া যায়। ঢাকার কল্যাণপুর, গাবতলী, নবীনগর থেকে দিনাজপুরগামী বাসগুলো ছেড়ে যায়। এছাড়াও উত্তরা থেকে দিনাজপুরগামী কিছু বাস ছেড়ে যায়। আপনারা যদি ট্রেনে ভ্রমণ করতে চান তাহলে ঢাকার কমলাপুর কিংবা উত্তরা রেলওয়ে স্টেশন থেকে দিনাজপুরগামী কিছু ট্রেন ছেড়ে যায়, আর ওই ট্রেনে আপনারা দিনাজপুর যেতে পারবেন। আর আমি কিন্তু নবীনগর হয়ে দিনাজপুর এসেছি। তো যাই হোক গাইস, এরপরে কিন্তু আমরা সকলে রেডি হয়ে গিয়েছিলাম আর এখন বেরোবো বলে ভেবেছিলাম, তখনই দেখি মুষলধারে বৃষ্টি চলে এলো। মানে গাইস কি আর বলবো, আমি তো ভেবেছিলাম মনে হয় আজকে আমাদের যাওয়াটা ক্যান্সেল করে দিতে হবে। তো এরপরে প্রায় 9টার মতো বেজে গেল, এরপরে একটু বৃষ্টি কমলো, এরপরে আমরা একটা হ্যালো বাইক ভাড়া করে রওনা দিয়ে দিলাম স্বপ্নপুরী যাওয়ার উদ্দেশ্যে। কারণ যেহেতু আজকে শুক্রবার আর আজকে কিন্তু আমাদেরকে যেতে হবে, তা না হলে পরবর্তীতে যেতে পারবো না, কারণ মামারও কিন্তু শুক্রবার ছাড়া বন্ধ নেই, এজন্য কিন্তু আজকে আমাদেরকে যেতে হবে। যাই হোক গাইস আমরা কিন্তু এই বৃষ্টি বাদলের মধ্যে রওনা দিয়ে দিলাম, কারণ যেহেতু আমাদেরকে আজকে যেতে হবে। আর আলহামদুলিল্লাহ এখন কিন্তু একটু বৃষ্টি কমেছে। তো এরপরে কিন্তু একটা হ্যালো বাইক ভাড়া করেছি। তো আমরা যাবো 4 জন, আমার মতো ভাই তো ছোট, তো আমরা 3 জনই বলতে পারেন। তো হ্যালো বাইক ভাড়া কিন্তু আমাদের কাছ থেকে নিয়েছিল 180 টাকা। তো আমরা মূলত গিয়েছিলাম ফুলবাড়ি থেকে। তো ফুলবাড়ি থেকে কিন্তু উঠেছি আমাদের স্বপ্নপুরী নামিয়ে দিবে। তো স্বপ্নপুরী পার্ক ফুলবাড়ি থেকে 14 কিলোমিটার। তো এইটুকু পথ 180 টাকা রেখেছে আমাদের কাছ থেকে। আপনাদের কাছ থেকে দিনাজপুর থেকে হয়তো আরো একটু বেশি রাখতে পারে। আর আপনারা যদি দিনাজপুরের বাইরে থেকে যদি কেউ আসতে চান স্বপ্নপুরী, যেমন ঢাকা থেকে বা যে কোনো জেলা থেকে, তাহলে আমি আপনাদেরকে একটা কথাই সাজেস্ট করবো যে আপনারা ফুলবাড়ি রেলওয়ে স্টেশনে এসে নামবেন, বা যেখানে থাকেন না কেন ফুলবাড়ি রেলওয়ে স্টেশন ওইখানে আসবেন। ওখান থেকে কিন্তু মাত্র 30 টাকা সিএনজি ভাড়া করে কিন্তু চলে যেতে পারবেন স্বপ্নপুরী। তো দেখো গাইস আমরা কিন্তু আশেপাশে প্রকৃতি আর অনেক সৌন্দর্য দেখতে দেখতে চলে যাচ্ছিলাম স্বপ্নপুরী। জানি না স্বপ্নপুরী কিরকম হবে, আমি তো শুনেছিলাম যে অনেকটা পরিমাণ সুন্দর, কারণ আমি কিন্তু জীবনে এই প্রথমবার যাচ্ছি কোনো বড় একটা পার্কে। তো দেখো গাইস এরপরে কিন্তু
কিন্তু কথা বলতে বলতে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্নপুরী পার্কের এখানে। তো এরপর কিন্তু আমরা হেলোব্যাগ থেকে নামলাম, নেমে কিন্তু আমরা আবার এখন ভিতরে ঢুকবো। তো এখানে কিন্তু প্রবেশ মূল্য নেয় 100 টাকা করে। তো আমরা এরপর টিকিট কেটে এরপরে কিন্তু ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে প্রবেশ করার পর তো আমি একদম অবাক হয়ে গিয়েছি, কারণ গাইস ভিতরে পরিবেশটা এতটা পরিমাণ সুন্দর ছিল যে কেউ দেখে একদম মুগ্ধ হয়ে যাবে। তো এই পরিবেশটা দেখে তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বলতে হয়। আর গাইস এই পার্কের যে গাছপালা দেখছেন সবকিছু কিন্তু গাছ কৃত্রিম তৈরি, কারণ এই গাছগুলো প্রথমে বুনে এরপরে কিন্তু রড দিয়ে এরপরে এরকম শেপে ডিজাইন করা হয়েছে। আর এই সবকিছু কিন্তু ডিজাইন করতে কিন্তু অনেকটা পরিমাণ দক্ষতা লাগে। আর এই গাছগুলোকে এত সুন্দরভাবে ডিজাইন করার জন্য কিন্তু এই পার্কটা আরো সুন্দর দেখা যাচ্ছে। তো এরপরে আমরা একটা সাইডে চলে আসছিলাম, আর মামা কিন্তু সামনে একটু কার্যালয়ে যাবে দেখে এদিকে আসছিলাম। তো এখানে এসে দেখি যে সুন্দর করে স্মৃতিসৌধ এবং শহীদ মিনার রয়েছে। তো আমাদের কিন্তু নবীনগর বা সাভারে কিন্তু স্মৃতিসৌধ রয়েছে, তো এরকম দেখতে একটা ছোট স্মৃতিসৌধ এখানে বানিয়ে রেখেছে। আর আমার মামা হাতে যে ব্যাগটা দেখতে পেয়েছিলেন ওটা কিন্তু একটা খাবারের ব্যাগ, কারণ আমরা কিন্তু বাড়ি থেকে খাবার রান্না করে নিয়ে এসেছিলাম দুপুরে খাবো বলে। আমরা কিন্তু স্বপ্নপুরে চলে এসেছি, মধ্যে আমরা দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু রান্না করে বিরিয়ানি প্লাস পানি সবকিছু নিয়ে এসেছি। কারণ ভিতরে অনেক কিছু প্রাইস বেশি, আপনারা চেষ্টা করবেন যে বাসা থেকে কিছু নিয়ে আসার জন্য, খাওয়ার জন্য দুপুরে। কারণ অনেক বড় এরিয়া যেহেতু ঘুরতে তো একটু টাইম লাগবেই, এই জন্য দুপুরে খাওয়া দাওয়ার জন্য নিয়ে আসবেন অবশ্যই। আর গাইস আমি এখানে আসার পর আমি যতটা না খুশি তার থেকে বেশি খুশি হয়েছে আমার মামাতো ভাই, কারণ সে এখন অনেক ছোট আর তারই কিন্তু বয়স এইসব জায়গায় ঘোরার প্লাস দেখার। তো যাই হোক গাইস, এখন মূলত আমরা যাবো চিড়িয়াখানায়, কারণ আপনারা যদি সকাল সকাল যান তাহলে কিন্তু প্রথমে যেসব জায়গা আছে ঘোরার মতো সেসব জায়গা ঘুরে নেবেন। এরপরে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে কিন্তু বিভিন্ন রকমের রাইডে ওঠার চেষ্টা করবেন। তো যাই হোক, এরপরে কিন্তু চলে আসলাম চিড়িয়াখানায়। তো চিড়িয়াখানায় এখন প্রবেশ করবো, আর চিড়িয়াখানায় কিন্তু প্রবেশ মূল্য ছিল 30 টাকা করে জন প্রতি। আর চিড়িয়াখানায় প্রবেশ করার পরে প্রথমে দেখতে পাবেন ময়ূর। তো আমার মামাতো ভাই কিন্তু ময়ূরটা খুব ভালোভাবে দেখছিল, আর ময়ূরটা কিন্তু সুন্দর ছিল, কিন্তু এখনো পাক নাড়াচ্ছিল না। আর পাকটা কিন্তু চড়ালে অনেকটা পরিমাণ সুন্দর দেখা যায় ময়ূরকে। তো ময়ূর তো পাক চলো না, এরপরে চলে গেলাম আরেকটা ময়ূরের খাঁচা, এটা কিন্তু অন্য প্রজাতির ময়ূর। এরপরে চলে গিয়েছিলাম আরেকটা ময়ূরের প্রজাতির খাঁচার এখানে। তো এরপরে চলে গিয়েছিলাম কুমির দেখতে, কুমির দেখি চুপচাপ শুয়ে রয়েছে। তো কুমির মামাকে আর ডিস্টার্ব না করে এরপরে চলে গেলাম আমরা একটু সাইডে। তো সাইডে যাওয়ার পরে দেখি এখানে বিভিন্ন রকমের পাখি রয়েছে, মুরগি রয়েছে। এরপরে দেখি এখানে রয়েছে ভোদর। তো ভোদর দেখি এখানে বসে বসে মাছ খাচ্ছে পানির ভিতরে। তো এরপরে মামি বললো যে এ পাশে হরিণ রয়েছে, চলো হরিণ দেখে আসি। তো এরপরে চলে আসলাম হরিণ দেখার জন্য। তো হরিণ দেখে কিন্তু অনেকটা পরিমাণে ভালো লাগলো, অনেক মায়া লাগলো যে এরা কিভাবে এই খাঁচার ভিতরে বন্দি হয়ে রয়েছে। তো যাই হোক, আমাদের তো আর কিছু করার নেই। এরপরে চলে আসলাম আমরা উট পাখি দেখার জন্য। তো উট পাখি দেখার পর আমার তো ভাই বলছে সে তো একদম লাফিয়ে লাফিয়ে হাঁটছে, আর অনেকটা পরিমাণে গলাটা উঁচু। তো এরপরে আমরা চলে আসলাম একটু পাখির খাঁচার দিকে, কিছু পাখি দেখলাম, কিছু ময়ূর দেখলাম। এরপরে আমার তো ভাই বলে দেখো ভাইয়া এটা কি দেখেছি আমি, এটা বানর। এরপরে আমি বললাম হ্যাঁ এটা বানর, কিন্তু এটার প্রজাতির নাম রয়েছে, কারণ বানর বিভিন্ন ধরনের প্রজাতির হয়ে থাকে। আর এরপরে চলে আসলাম দম্বার খাঁচার এখানে। এখানে দেখি অনেক পরিমাণে দম্বা ছিল, আর দম্বার গোস্ত কিন্তু অনেকটা পরিমাণ সুস্বাদু হয়ে থাকে। এখনো পর্যন্ত খাইনি, ইনশাল্লাহ একদিন খাবো। আর এরপরে দেখলাম কিছু চীনা হাঁস রয়েছে, তার পাশে রয়েছে কিছু ঘুঘু। আর ঘুঘু দেখার পর চলে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গাধা দেখতে। আর গাধা দেখে কিন্তু আমার বন্ধুদের কথা মনে পড়ে গেল। তো যাই হোক গাইস, একটু মজা করলাম। এরপর চলে আসলাম ইমু পাখি দেখার জন্য। আর ইমু পাখি কিন্তু সেম উট পাখির মতো হাঁটে। আর এরপরে চলে আসলাম একটু গিনিপিগ দেখার জন্য, মানে ছোট ছোট খরগোশের মতো আর কি। আর এরপরে আমরা চলে আসলাম সজারু দেখার জন্য। আর সজারু দেখে কিন্তু আমার একটা কথা মনে পড়ছিল, যদি এখন তারা রাগি তাহলে তো কাটা আমাদের শরীরে ছিটিয়ে দিবে। তো এরপরে আমরা বেশি কথা না বলে ওখান থেকে বের হয়ে পড়লাম। চিড়িয়াখানা থেকে তো বের হয়ে পড়েছি, এখন যাবো আমরা মূলত রংধনু দেখার জন্য। আর চিড়িয়াখানার কথা যদি বলি তাহলে ওভারঅল সব দিক থেকে মোটামুটি ভালো ছিল। আর যেহেতু ওখানে বাঘ ছিল না, আগে হয়তো অনেক প্রাণী ছিল, এখন এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে। এবার চলে আসলাম আমরা সুইমিং পুলের পাশে। তো সুইমিং পুলে তো এখন সুইমিং করবো না, তো এখন ঢুকে যাবো আমরা সরাসরি রংধনুতে। তো রংধনুর ভিতর ঢোকার জন্য আমাদের 50 টাকা করে টিকিট লাগবে। এরপর জনপ্রতি 50 টাকা টিকিট দিয়ে ভিতর ঢুকে পড়লাম। আর ভিতর ঢোকার পর দেখি পরিবেশটা সুন্দরই ছিল, রংধনুর মতো ছিল। আর সত্যি কথা বলতে আমি এখনো জানি না যে মূলত ভিতরে কি রয়েছে। তো সামনে দেখি দুটো পরীর মতো আর রংধনুর মতো করা ছিল বোর্ডে। তো এরপরে চলে এলাম ভিতরে। তো ভিতরের সাইডে যাওয়ার পর দেখি পরিবেশটা সুন্দর ছিল, অনেক সুন্দর বাগান করা ছিল। এরপরে মা বললো যে ভিতরে যেতে হবে। তো ভিতরে যাওয়ার পরে দেখি এখানে বিভিন্ন মাছ, এরপর বাংলাদেশে যা যা কিছু ফল ফ্রুটস, এরপরে বিভিন্ন রকমের হাঁস পাখি পশু পাখি সবকিছু কিন্তু কাঠের তৈরি ছিল এখানে। এমনকি গাইস এখানে কিছু মানুষের মতো আর কি বাদ্যযন্ত্র বাজা ছিল, আদিম যুগে মানুষরা। তো এগুলো কিন্তু এখানে বেত দিয়ে বানানো ছিল। তো যাই হোক গাইস, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সকাল সকাল এখানে চলে এসেছি। আর এখানে কিন্তু গাইস ভিড় বলতে একদমই নেই, কারণ সকাল সকাল যেহেতু এসেছি। মোটামুটি 11:30 বাজে।
আজকে কিন্তু শুক্রবার, আজকে আমাদের অবশ্যই জুমার নামাজটা পড়তে হবে। আর দেখাবো যেখানে মসজিদ আছে, একটা মসজিদ আপনাদের দেখাবো। আর এখানে কিন্তু আমার মতো ভাই লামা আছে। এখানে সুন্দর ভিউ আছে, এখানে অনেক কিছু আছে, আর এখানে ফুলটুল আছে। দেখতে পাচ্ছেন গাইস এখানকার ভিউ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটা সুন্দর। তো গাইস আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আর এখানে রং ধনুর ভিতর ঢুকতে আমাদের 50 টাকার মতো লেগেছে। আমি জানি না গাইস 50 টাকা দিয়ে এখানে কি দেখবেন, কারণ বেশি কিছু নেই এখানে, মানে গাইস কি আর বলবো। তো এরপর আমরা ঢুকে পড়লাম আমরা স্বাধীন এই হলের ভিতরে। তো এখানে ঢোকার পর রয়েছে বিভিন্ন ছবি, যারা আর কি আগে যে স্বাধীন করেছিল তাদের কিছু ছবি রয়েছিল এখানে। এছাড়াও এরপরে চলে গিয়েছিলাম ইতিহাস তুমি কথা কও। তো এখানে যাওয়ার পর দেখি তেমন কিছু নেই, শুধুমাত্র কিছু ভিতরে অনেক কিছু বানিয়ে রেখেছে পুরাতন জিনিস। সত্যি কথা বলতে গাইস ভিতরে পরিবেশ মোটামুটি ভালো ছিল, কিন্তু 50 টাকার মধ্যে মনে হয় না যে ভালো কিছু ছিল। আমার কাছে মনে হয় যে 50 টাকার মধ্যে ওটা না দেখে অন্য জায়গায় গিয়ে আপনারা দেখতে পারেন। আর আমি যদি গাইস রংধনুর কথা বলি তাহলে বলবো যে ওখানে ঢুকে শুধু শুধু টাকা ওয়েস্ট করবেন না, থেকে ভালো আপনারা অন্য সব জায়গায় ঢুকবেন, কিন্তু ওই রংধনুটা একটু অ্যাভয়েড করবেন। তো যাই হোক গাইস আমার মন্তব্য ছিল এটাই, এটা আপনাদের সামনে পেশ করলাম। তো যাই হোক গাইস এরপরে কিন্তু আমরা সুন্দর একটা রাস্তা ধরে যেতে লাগছিলাম, কারণ এখন যাব আমরা কৃত্রিম পশু দুনিয়ায়। তো এরপরে চলে আসলাম আমরা ওয়াটার ওয়ার্ল্ডের পাশে। তো ওয়াটার ওয়ার্ল্ডের পাশে কিন্তু রয়েছে কৃত্রিম পশু দুনিয়া। তো আমরা কিন্তু ওয়াটার ওয়ার্ল্ডে যাওয়ার খুব ইচ্ছা ছিল, বাট যেতে পারিনি, কারণ আমাদের সাথে করে জামা কাপড় নিয়ে যায়নি। ইনশাল্লাহ পরবর্তীতে গেলে আবার যাব ওয়াটার ওয়ার্ল্ডে। তো গাইস পরে কিন্তু জনপ্রতি 50 টাকা টিকিট দিয়ে কৃত্রিম পশু দুনিয়ায় ঢুকে পড়লাম। আর ঢোকার প্রথমে দেখতে পাচ্ছেন লেখা আছে যে বামে চলুন। তো কারণ বাম দিক দিয়ে ঢুকে কিন্তু ডান দিক দিয়ে বের হয়ে আসা যাবে, এরকম একটা পরিবেশ করা হয়েছে এখানে। তো এখানে দেখি যে গাইস কৃত্রিম ভাবে অনেক সুন্দর সুন্দর শাপলা ফুলের সাথে আর কি প্রাকৃতিক সৌন্দর্যটা যে এখানে তুলে ধরা হয়েছে। এছাড়া কিন্তু এখানে রয়েছে বিভিন্ন রকমের ডাইনোসর, অনেক সুন্দর সুন্দর ভাস্কর্য। আর সত্যি বলতে গাইস এই ভিতরে যে ভাস্কর্য এতটা পরিমাণ সুন্দর ছিল আর কি আর বলবো, এত বড় বড় ডাইনোসর এত সুন্দর সুন্দর একদম রিয়েলিস্টিক লাগছিল। এরপর দিকে একটা সাপ টবের মতো করে বানিয়ে রেখেছে। তো এরপরে চলে আসলাম কৃত্রিম ঝর্ণার এখানে কিন্তু সবকিছু কৃত্রিম তৈরি। তো ঝর্ণাটা একদম রিয়েলিস্টিক লাগছিল, দেখে মনে হচ্ছিল একদমই আসল। তো ঝর্ণা দেখা শেষ করে এরপরে সামনের দিকে আগাতে লাগছিলাম, তখন দেখি আশেপাশে অনেক সুন্দর সুন্দর বৈচিত্র্যপূর্ণ আর্কিটেক্ট করে রেখেছে এখানে, কারণ গাইস এতটা সুন্দর পরিবেশ ছিল যে কি আর বলবো। তো এরপর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম সামনে, আর দুই পাশে কিন্তু পাহাড়ের মতো। এরপরে যে আমাদের সামনে যে একটা বড় লেকের মাঝখানে জায়গা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু গাইস বাংলাদেশের মানচিত্র। মানে গাইস কি আর বলবো, যে এই পার্কটা নির্মাণ করেছে তাকে একদম মন থেকে ধন্যবাদ, কারণ এত সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়েছে যে সবার ঘুরে মন একদম ফ্রেশ হয়ে যাবে। আর পরিবার নিয়ে আসলে তো কথাই নেই। তো যাই হোক এরপর কিন্তু আমরা সামনের দিকে হাঁটতে হাঁটতে যেতে লাগছিলাম। এরপরে দেখি একটা পাহাড়ি ঝর্ণা। মানে গাইস এটা দেখে তো আমি একদম অবাক হয়ে গিয়েছি, একদম পাহাড়ে বুক ছিঁড়ে মনে হচ্ছে নিচে নেমে আসছে, আর নিচে একদম পাথরের মতো করা ছিল। যেহেতু গাইস আমি কখনো পাহাড় এলাকায় যাইনি বা বান্দরবন যাইনি, এজন্য কিন্তু আমি সরাসরি ঝর্ণা দেখিনি, কিন্তু এখানে আসার পর মনে হচ্ছে আমি একদম পাহাড়ে চলে এসেছি। তো এরপরে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আমার মামার নিচ থেকে উঠে আসছে, তো এই রাস্তাটা একদম পাহাড়ি রাস্তার মতোই। তো এরপর দেখতে পাচ্ছেন আমার মামাতো ভাই কিন্তু উপরে উঠে একটু দুষ্টুমি করছে, সে বলছে ভাইয়া দেখো আমি পাহাড়ে উঠে পড়েছি। তো যাই হোক এরপরে সামনে একটু এসে দেখি এখানে বাঘ রয়েছে। আমার মামাতো ভাইকে বললাম তুমি তো বাঘ দেখোনি, এই বাঘ দেখে মনে সান্ত্বনা দাও। এরপর দেখতে পারলাম বিভিন্ন রকমের আরো আর্কিটেক্ট, এরপর দেখলাম গিরগিটি, এরপর দেখতে পারলাম যে একটা রাজা সিংহর সাথে যুদ্ধ করছে। তো যাই হোক এরপর আরো দেখলাম আরো নান্দনীয় অনেক ধরনের ডিজাইন করা অনেক কিছু, যেগুলো নামও গাইছে আমি ভালোভাবে জানি না। এরপরে দেখলাম কিছু পান্ডা দেখার পর এ পাশে এসে দেখি জলহস্তি রয়েছে। সত্যি বলতে পার্কে আসার পর সবচেয়ে বেশি এক্সাইটেড আমার মামাতো ভাই, কারণ সে একদম লাফালাফি দৌড়াদৌড়ি থেকে শুরু করে অনেকটা পরিমাণ খুশি ছিল। এরপর দেখতে পারলাম কিছু বরফের দেশের পান্ডা, তারপর দেখতে পারলাম কিছু জেব্রা দেখার পর একটু সামনে আগাছিলাম। এরপরে একটা বাঁশবাগানের মতো এসেছিলাম, তখন আরেকটু এগিয়ে দেখি গাইস এখানে বানরে গিটার তবলা বাজাচ্ছে। তো আমার মামাতো ভাইকে বললাম দেখো এখানে বানরে গিটার তবলা বাজাচ্ছে, ও তো দেখে একদম অবাক। আর এরপর দেখলাম গাইস কিছু বিচ্ছু, আর এই বিচ্ছু দেখতে দেখতে কিন্তু আমরা সামনের দিকে আগাতে লাগছিলাম। আর সামনের দিকে যেতে 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 আশেপাশে পরিবেশ দেখতে লাগছিলাম, আসলে কিন্তু অনেকটা পরিমাণ সুন্দর ছিল। আর এরপর চলে আসলাম আমার সহ আমার মামাতো ভাইয়েরও এক্সাইটিং একটা জায়গা, আর এখানে কিন্তু রয়েছে সকল ধরনের কার্টুন যেগুলো আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। যেমন এখানে রয়েছে মিস্টার বিন, টম এন্ড জেরি, চিচিংপুর, মিকি মাউস সহ স্পাইডারম্যান। আমার মতো ভাই বলছে দেখো ভাইয়া স্পাইডারম্যান ঠিক এইভাবে পাশা উঁচু করে ওখানে রয়েছে পাহাড়ের উপরে। আমি বললাম হ্যাঁ ঠিকই বলেছো। তো ইয়াব গাইস আপনাকে একটা জিনিস জানেন, স্বপ্নপুরী পার্কের কিন্তু আরেকটা আকর্ষণীয় জায়গা হলাম এটা, কারণ এটা কিন্তু স্বপ্নপুরী একটা পরী। যেমন আমরা দেখেছিলাম প্রথমে ঢোকার সময় গেটে দুটা পরী রয়েছে, ঠিক ভিতরে কিন্তু এরকম একটা পরী রয়েছে যার ডানা দিয়ে পানি বের হয় সবসময়। এরপর একটু সামনে
গিয়ে দেখি কিছু ডাইনোসর রয়েছে, তার পিঠে তার বাচ্চা রয়েছে। এরপরে দেখি আরো অনেক অনেক ধরনের ডাইনোসর। আর এই সবকিছু কিন্তু গাইস কৃত্রিম তৈরি, মানে হলো মানুষের তৈরি। মানে এই পার্কে যা যা কিছু দেখলাম এতক্ষণ সবকিছু মানুষের তৈরি করেছে। এত বড় বড় ডাইনোসর, যেগুলো নামও গাইস আমি ভালো মতো মনে নেই। যাই হোক গাইস, এরপরে কিন্তু আমরা এখান থেকে এক্সিট হয়ে যাব, কারণ অনেকক্ষণ ধরে যেহেতু এখানে ঘোরাঘুরি করছি সবকিছু মোটামুটি দেখা শেষ। তো এরপরে আমরা কৃত্রিম পশু দুনিয়া থেকে এক্সিট হয়ে পড়লাম। তো এখন আমরা যাব মৎস্য জগতে। তো যাই হোক গাইস, আমি যদি এখন কৃত্রিম পশু দুনিয়ার কথা সম্পর্কে এক্সপ্লেন করি, তাহলে আমি বলবো আমার মন থেকে যে আমার দেখা মতে একদম ওয়ান অফ দ্য বেস্ট বলতে পারেন এই কৃত্রিম পশু দুনিয়া। কারণ গাইস, এই কৃত্রিম পশু দুনিয়ায় রয়েছিল অনেক রকম ধরনের রোমাঞ্চকর জিনিসপত্র, আর দেখার মতো কিন্তু রয়েছিল অনেক জিনিস। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে অবশ্যই স্বপ্নপুরী পার্কে আসলে 50 টাকা টিকিট কেটে হলেও এই কৃত্রিম পশু দুনিয়ায় আগে প্রবেশ করবেন, তারপরে অন্য সব জায়গায় ঘুরেন। কারণ গাইস, আমার কাছে অনেকটা ভালো লেগেছিল, এই জন্য কিন্তু আমি সাজেস্ট করলাম। তো ইয়াপ গাইস, এরপর কিন্তু চলে আসলাম মৎস্য জগতে। তো মৎস্য জগতের টিকিটও কিন্তু এক সিমিলারই 50 টাকা করে জন প্রতি। তো এরপরে কিন্তু আমরা মৎস্য জগতের টিকিট কেটে ফেললাম, আর টিকিট কেটে কিন্তু ভিতরে ঢুকে পড়লাম। আর গাইস, এটা কিন্তু আমাদের ছিল শেষ পার্ক ভিজিট করা। মানে গাইস, এই স্বপ্নপুরী পার্কের মধ্যে রয়েছে টোটাল 4টা পার্ক, মানে পার্কের ভিতরে পার্ক। যেমন একটা রয়েছে চিড়িয়াখানা, এরপর রয়েছে রংধনু, এরপর রয়েছে কৃত্রিম পশু দুনিয়া, আর লাস্টে রয়েছে এই মৎস্য জগৎ। তো আপনারা চেষ্টা করবেন সকাল সকাল এসে এই 4টা জিনিস ভিজিট করে বিকালের সময় বিভিন্ন রাইড এনজয় করা। তো আমরা কিন্তু সেম একই কাজ করব। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এই মৎস্য জগতে ঢুকে পড়েছি। আর মৎস্য জগতে ঢোকার পর আমার মামাতো ভাই কিন্তু অনেক এক্সাইটেড, কারণ এই পার্কগুলো শুধু বাচ্চাদের জন্যই অনেকটা পরিমাণ আনন্দনীয় হয়ে ওঠে। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফুল বাগিচার উপরে উঠে পড়েছি। আর উপরে ওঠার পর আশেপাশে পরিবেশ অনেকটা পরিমাণ সুন্দর লাগছিল। আর পাশে কিন্তু পার্কের রিপেয়ারিং কাজ চলছিল, কারণ পার্কে অনেক কিছু নষ্ট হয়ে গিয়েছে, ড্যাম হয়ে গিয়েছে, যেহেতু এই পার্কটা প্রায় 5-6 বছর আগে দিয়েছে। এই জন্য এখন পার্কটা নতুন করে সাজাবে বলে যেগুলো জিনিস নষ্ট হয়ে গেছে ওগুলোই সার্ভিসিং করার চেষ্টা করছে, ভেঙে দিয়ে নতুন দেওয়ার চেষ্টা করছে। তো যাই হোক গাইস, এরপরে কিন্তু ওখান থেকে নেমে একটু সামনের দিকে হাঁটতে হাঁটতে একটা ছোট একটা ব্রিজ পার হয়ে চলে আসলাম সামনে পাহাড়ের দিকে। আর পাহাড়টা কিন্তু অনেকটা রিয়েলিস্টিক লাগছিল, কারণ যেহেতু এগুলো সব মানুষের তৈরি, এই জন্যই কিন্তু একটু অন্যরকম লাগছিল। তো তারপরেও আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেকটা সুন্দর ছিল, সবকিছু মিলে একদম আলহামদুলিল্লাহ। আর দিনটাও কেটেছিল অনেকটাই সুন্দর। আর দেখতে পাচ্ছেন এই পাহাড়ের নিচ দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর রং বেরঙিন মাছ পালে এখানে, আর এই মাছগুলো কিন্তু ধরা নিষেধ। আর আমি যদি বলি এখানকার পরিবেশ কিরকম ছিল, তাহলে বলবো অনেকটা সুন্দর। আর ফুল বাগিচার উপরে গিয়ে যেহেতু বসা যায়, এরপর আমরা নিচ দিয়ে একটু সময় কাটিয়ে উপরে গিয়ে একটু ফুল বাগিচার মাঝখানে বসেছিলাম, আর বসে বসে কিছু গল্প করছিলাম। আর আমার মতো ভাই কিন্তু এখানে গেম খেলছিল। আর কি বলবো, বাচ্চাদের তো একটাই কাজ গেম খেলা। তো যাই হোক, এরপরে কিন্তু আমরা মৎস্য জগৎ থেকে এক্সিট হয়ে পড়লাম, কারণ যেহেতু জোহরে আজান দিয়ে দিয়েছে আর আমাদের গেও নামাজ আদায় করতে হবে, জুম্মার নামাজ। আর আপনারা অনেকে বলতে পারেন যে আমরা তো অনেক দূর থেকে যাব, বা ঢাকায় থেকে যাব, বা অন্য জেলা থেকে যাব, তাহলে আমরা গিয়ে কোথায় থাকবো, কি খাবো। তো দেখতে পাচ্ছেন গাইস, আমার পাশে কিন্তু রয়েছে একটা আলিশান ভবন। এখানে কিন্তু আপনারা রাতে যাপন করতে পারবেন, প্লাস এখানে ঘোরাঘুরি করা পারবেন। যারা ভিআইপি গেস্ট বা যারা এখানে এসে থাকে ঢাকায় থেকে এসে, তারা কিন্তু এই ভবনটাতে থাকে। প্লাস আশেপাশে কিন্তু অনেক কুড়ে ঘরের মতো ঘর ছিল, প্লাস এসি করা রুম ছিল। আর এখানে কিন্তু 3 বেলা খাওয়ার সময় কিন্তু হোটেল পাওয়া যায়। আর এক একটা হোটেলের প্রাইস কিন্তু অনেক অনেক বেশি। আপনারা চেষ্টা করবেন যারা একটু লো বাজেটে আসার চেষ্টা করবেন, তারা এই পার্কের ভিতরে কোনোভাবে থাকবেন না, কারণ এখানে একদম গলা কাটা দাম রাখে। আপনারা চেষ্টা করবেন ফুলবাড়ি কিংবা এর বাইরে যে হোটেলগুলো আছে সেখানে থাকার জন্য। আর সেখানে কিন্তু আপনারা অনেক চিপ রেটে হোটেল পেয়ে যাবেন 1500 থেকে 2000 টাকার মধ্যে। আর যদি এই ভিতরে থাকতে চান তাহলে কিন্তু গুনতে হবে 5 থেকে 10,000 টাকা উইথ ভিআইপি গেস্ট হিসাবে, কারণ আপনারা এখানে সবকিছু ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তো যাই হোক গাইস, আপনাদের তো সম্পূর্ণ বলে দিলাম, কারণ এরপরে আর এদিক দিয়ে আসবো না। তো ইয়াপ গাইস, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন হাঁটতে হাঁটতে মসজিদ খুঁজছি, কারণ আমাদের তো নামাজ পড়তে হবে, আজান দিয়ে দিয়েছে। এখন খুতবার আওয়াজ শুনতে শুনতে মূলত যাচ্ছি মসজিদের দিকে। আর মসজিদটা কোন দিকে খুঁজে পারছি না। আর তো যাই হোক গাইস, অবশেষে কিন্তু মসজিদটা খুঁজে পেলাম। তো ইয়াপ গাইস, চলুন নামাজ পড়ে তারপর আপনার সাথে দেখা করি। তো যাই হোক গাইস, এরপরে কিন্তু জুম্মা নামাজটি আদায় করে নিলাম ভালোভাবে। তো জুম্মা নামাজ আদায় করার পরে এরপরে বললাম তাহলে খাওয়া দাওয়া করে এরপর রেস্ট নিয়ে এরপরে বিভিন্ন রকমের রাইডে বা বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি ট্রাই করি। তো এরপরে মা বললো ঠিক আছে খাওয়া দাওয়া করে নিয়ে এরপরে পাশে একটা জায়গা আছে, ওখানে বসে অনেকজনই খাওয়া দাওয়া করছিল। তো দেখতে পাচ্ছেন গাইস, একটা পাশে এসে বসলাম। তো বসার পর কিন্তু আমরা কিন্তু বাসা থেকে বিরিয়ানি রান্না করে নিয়েছিলাম, সাথে ছিল একটা ডিম। আপনারা যদি ফ্যামিলি সহ আসেন তাহলে কিন্তু ট্রাই করবেন যে বাসা থেকে রান্না করে নিয়ে আসার বা বাড়ি থেকে কিনে নিয়ে আসার জন্য, কারণ ভিতরে খাবার দাবার সহ সকল কিছুরই দাম একটু বেশি। তো যাই হোক গাইস, আমরা খাওয়া দাওয়া করি। क्या बोला तूने? বলছি খাওয়া গে
अरे कहना क्या चाहते हो? তো যাই হোক গাইস, আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া তো শেষ। আর আমার মামাতো ভাই বলছিল যে আমি সেলফি স্টিকটা আমি রেখেছিলাম ক্যামেরা দিয়ে, সে বলছিল যে এটা দেখি আমি কিভাবে তুমি করলাম এরপরে কোরবানি, এটাই ছিল আর কি। তো এবার চলে আসলাম বাম্পেল কার এখানে। তো বাম্পেল কারে কিন্তু জনপ্রতি 50 টাকা করে উঠতে পারবে, তো ছোট বাচ্চাদের জন্য বিশেষ করে, কারণ যেহেতু বাচ্চা নিয়ে গেছিলাম আমাদের সাথে আমার মামাতো ভাইকে, কিন্তু উঠতে পারিনি। দুঃখজনক বিষয় হলো যে বাম্পেল কার ওই দিন বন্ধ ছিল, মানে একদম খুলেনি, বিকাল পর্যন্ত গিয়েছি তাও একদম খুলেনি। এরপরে ছিল বিভিন্ন রাইড, অক্টোপাস রাইড, এরপর ছিল ঘোড়া ছোট বাচ্চাদের। এরপর বললাম একটু ওই সাইড থেকে ঘুরে আসি। এরপরে আমার তো ভাই বললো যে একটু ট্রেনে উঠবে, তো আর একটু শখ হয়েছে ছোট বাচ্চাদের ট্রেনে উঠবে। তো ট্রেনে কিন্তু জনপ্রতি 30 টাকা করে, তো 30 টাকা করে টিকিট কেটে এরপরে কিন্তু আমার তো ভাইকে ট্রেনে উঠিয়ে দিলাম। তো ট্রেনের পর দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু রয়েছে স্পিড বোট রাইড। তো স্পিড বোট রাইড কিন্তু জনপ্রতি 60 টাকা করে, ইনশাল্লাহ পরবর্তীতে উঠবো। তো এরপরে কিন্তু আমার তো ভাই অনেক খুশি, দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে কিন্তু সে বসে রয়েছে। আর গাইস এই সাইডটা কিন্তু শিশু পার্ক, কারণ গাইস শিশুদের জন্য কিন্তু অনেক মজাদার ধরনের রাইড রয়েছে এখানে। তো যাই হোক গাইস, এরপরে কিন্তু ট্রেন থেকে নেমে আমার মামাতো ভাই বলছে আমি এখন প্লেনে উঠবো। তো এরপরে কিন্তু ওকে প্লেনে উঠাই দিলাম। প্লেনে উঠানোর পর পাশে কিন্তু একটা নৌকা ছিল, সে বললো এখন নৌকায় উঠবো না, এখন যাবো হলাম আদিম মানুষের গুহায়। তো যাই হোক গাইস, এরপরে কিন্তু চলে আসলাম আদিম মানুষের আজব জাদুঘরে। তো এখন কিন্তু এটার ভিতরে প্রবেশ করবো। আর দেখতে পাচ্ছেন গাইস, প্রবেশের সামনে কিন্তু রয়েছে বলে একটা কিংকং, তার হাতে কিন্তু রয়েছে সাপ আর একটা ভূত। তো দেখতে পাচ্ছেন কিন্তু এরকম কিন্তু ছিল তার গেটটা। তো 50 টাকা কিন্তু এন্ট্রি ফি দিয়ে ঢুকে পড়লাম আদিম মানুষের আজব গুহায়। তো ঢোকার পরে কিন্তু ভিতরে এখন যেতে হবে। তো উপরে দেখতে পাচ্ছিলাম যে কেবল কার যাচ্ছে। তো এরপর বললাম মামাকে তাহলে কেবল কার উঠবো নি। তো সে বললো ঠিক আছে, এটা থেকে বের হয়ে তারপর কেবল কার উঠবো। তো এরপর চলে গেলাম নিচে। এটা কিন্তু গেছে একদম গুহার মতো নিচে তৈরি করেছে। তো এরপরে আস্তে আস্তে সামনের দিকে যেতে লাগছিলাম, একটু সাইডে বক্স দিয়ে ভূতের আওয়াজ করছিল। এটা সাধারণত গাইস ছোট বাচ্চাদের জন্য ঠিক আছে, আমাদের মতো গাইস মানুষের জন্য এটা এতটা ভালো না, কারণ গাইস ভিতরে বেশি কিছু দেখার মতোই ছিল না। এই টুকটাক কিছু হাবে যাবে জিনিস বানিয়ে রেখেছিল মাটি কেটে, এগুলোই। আর অনেকদিন যেহেতু হয়ে গিয়েছে এই জন্য কিন্তু এগুলো একটু টেম্পার নষ্ট হয়ে গিয়েছে। আর ভিতরে হালকা পাতলা ছিল, ডাইনোসর ছিল, একটু আওয়াজ করছিল ভূতরে টাইপের। তো আওয়াজ শুনে তো আমার হাসি পাচ্ছিল, কিন্তু আমার মামাতো ভাইকে কি ভয় লাগছে আমার। সত্যি বলতে এটা ছোট বাচ্চাদের জন্য ঠিক আছে, আমাদের জন্য এটা এত ঠিক নেই। এবার কিন্তু আমরা আদিম মানুষের গুহা থেকে বের হয়ে আসলাম। তো বের হয়ে আসার পর এরপরে বললাম যে এখন উঠবো কেবল কারে। তো কেবল কারে ওঠার জন্য প্রথমে আমাদেরকে 3 তলায় উঠে এরপরে 60 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। তো এরপরে উপরতলায় এসে 60 টাকা দিয়ে টিকিট কেটে চলে গেলাম কেবল কারে। তো কেবল কারে ওঠার পরে বলছে যে লোকজন না হলে ছাড়বে না। কিছুক্ষণ পরে কিন্তু কিছু লোকজন চলে আসলো, এরপরে কিন্তু কেবল কারটি ছেড়ে দিল। তো কেবল কারটির মতো যাবে ওই সাইডে যাবে, ওই সাইড থেকে আবার এই সাইডে আসবে, মানে এই বড় লেকের ওই পাশে যাবে, ওই পাশ থেকে আবার এই পাশে চলে আসবে। তো সবাই কিন্তু আমরা এক্সাইটেড ছিলাম, যেহেতু এই প্রথমবার কিন্তু কেবল কারে উঠছি আর ভালো লাগছে। আর পার্কে যেহেতু গেছি সব রাইডে তো উঠতে হবে। তো দেখতে পাচ্ছেন গায়ে সামনে কিন্তু রয়েছে ট্রেন। তো ট্রেন কিন্তু ড্রাগনের মুখ দিয়ে যায়। তো ট্রেনে ওঠার আগে আমাকে বললাম তাহলে এখন আমরা নাগরদোলনা উঠে নিই, যেহেতু 5 তলা থেকে 6 তলার সমান এখানে নাগরদোলনা রয়েছে, এখানে উঠলে হয়তো বা একটু ভালো লাগবে। আর উপর থেকে একটু হাওয়া বাতাস খেয়ে আসি, আর উপর থেকে পাখির চোখেও দেখা যাবে। এরপরে কিন্তু আমরা কেবল কার থেকে নেমে এরপরে হাঁটতে হাঁটতে চলে আসছিলাম কাঠের পুল আছে, তো পুল পাড়ে দিয়ে পরে এবারে চলে আসলাম। আমার ভাই রাখছে, বলছে এখন এটা উঠবই না, আমার ভয় লাগে এত পুরো উঠতে। এরপরে ওকে সাহস জোগালাম, এবার মামা টিকিট কাটতে গেল। এখানেও কিন্তু সেম 50 টাকা করে জন প্রতি টিকিট। তো যাই হোক গাইস, এরপরে কিন্তু আমরা উঠে বললাম বড় নাগরদোলনায়। তো আমার ভাই কিন্তু এখনো ভয় পাচ্ছে, তো ভয় একটু ভাঙলাম। আর এই নাগরদোলনা কিন্তু গাইস আস্তে আস্তে ঘুরে, গ্রামগঞ্জে যেমন দেখা যায় যে অনেক জোরে জোরে ঘোরায় ছোট ছোট নাগরদোলনা, কিন্তু এখানে একদম পুরোটাই ভিন্ন। এখানে বড় নাগরদোলনা কিন্তু আস্তে 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 ধীরে 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 হলে হলে ওঠে। তো এরকমই আর কি, একদম আস্তে আস্তে উপর দিকে উঠছিল আর আমাদের ভালো লাগছিল। একদম পাখির চোখে বলতে পারেন যে আমরা উপর থেকে পুরো পার্ক দেখবো। এই জন্য কিন্তু গাইস আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা আসলে বড় নাগরদোলনাতে উঠবেন, আর উঠলে পারে আপনারা দেখতে পাবেন আশেপাশে প্রকৃতি, নিজের চোখে সৌন্দর্য। আর যেহেতু অনেক উঁচু আছে, আস্তে আস্তে উপর দিকে উঠে একদম একটু ভয় লাগে, একটু নার্ভাসও লাগে আর মজাও লাগে অনেক। তো যাই হোক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওই দিক দিয়ে ঘুরে এসেছি, সবকিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে, মানে যা যা দেখেছি সব। এবার দেখতে পাচ্ছেন স্পিড বোট যাচ্ছে, একটু পরে কিন্তু স্পিড বোটে উঠবো। আর তার থেকে বড় কথা গাইস, এখন একটু ভয় ভয় লাগছে, কারণ এটা টক টক করে আওয়াজ হচ্ছে, কারণ সবাই কিন্তু উঠেছি একসাথে একটার ভিতরে, এই জন্য কিন্তু আমার ভয় ভয় লাগছিল। তারপর আলহামদুলিল্লাহ কিছুই হয়নি, এরপরে কিন্তু ভালোভাবে আমার নেমে আসতে লাগছে। আর এই ছিল গাইস এই বড় নাগরদোলনার বিশেষত্ব। যাই হোক, বড় নাগরদোলনা উঠে তো ভালো লাগলো, একটু উপর থেকে হাওয়া বাতাস খেয়ে আসলাম। এরপরে যাবো হলাম আমাদের কাঙ্ক্ষিত ট্রেনে। তো এখন কিন্তু ট্রেন উঠবো, ট্রেনটা নাকি ড্রাগনের মুখ দিয়ে যায় আবার বের হয়ে চলে আসে। এটা ওঠার জন্য আমার মতো ভাই খুবই এক্সাইটেড ছিল, কারণ সে বলছে ড্রাগনের মুখ দিয়ে বা ড্রাগনের গুহা দিয়ে একবার যাবো আবার চলে আসবে, এটা তো অনেকটা মজা হবে। এরপরে কিন্তু আমরা ট্রেনে জনপ্রতি 30 টাকা করে টিকিট নিয়ে উঠে পড়লাম। ট্রেনের আবার কিন্তু এরপরে সামনে বসতে বলছিল, তো সামনে এসে বসার পরে কিন্তু এখন ট্রেনটা ছেড়ে দিয়েছে। এখন কিন্তু ট্রেনটা আস্তে আস্তে যাচ্ছে আর আশেপাশে পরিবেশ দেখতে দেখতে যাচ্ছি, দেখে মনে হচ্ছে তো আসল ট্রেনে আমরা উঠে পড়েছি।
তো এরপরে কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত ড্রাগনের গুহার ভিতর ঢুকে পড়লাম বা মুখের ভিতর ঢুকে পড়লাম। একদম অন্ধকার হয়ে গিয়েছিল আর ট্রেনটা কিন্তু অনেকটা পরিমাণে আওয়াজ করেছিল, কারণ তখন ট্রেনটা একদম জোরে করে হুইসেল দেয় যাতে করে কেউ নার্ভাস না হয় বা ভয় না পায়। তো এরপরে কিন্তু আমার মাথায় একটু ভয় পাচ্ছিল। এরপর আমি আমার ফোনে ফ্ল্যাশ লাইট জ্বালাই দেওয়ার পর কিন্তু সে একটু চমকে যায় যে কি হলো, হঠাৎ করে অন্ধকারিত আলো। তো এরপর আবার বের হয়ে যায়, বের হয়ে আবার কিন্তু উল্টা দিকে চলে যায়। আবার যাওয়ার সময় এত জোরে আওয়াজ হচ্ছিল যায় আমার মাথা ভাই কিন্তু কানটা ধরে আসছিল, কারণ সে বলছে আমার তো কান ফেটিয়ে যাবে এখন। তো যাই হোক গাইস, একটা মজা করেছি, অনেকটা ভালো লেগেছিল। এখন আমরা উঠবো হলাম স্পিড বোর্ডে। তো স্পিড বোর্ডে তো যাবো, যাওয়ার সময় দেখি এখানে হলুদ সাংবাদিক বা বলতে পারেন যারা প্রশ্ন করে তারা কিন্তু এখানে ঘোরাঘুরি করছিল। তো এগুলো দেখতে দেখতে চলে আসলাম এদিকে আসার পর কিন্তু আমার সামনে যেতে লাগছিলাম। আর যাওয়ার সময় দেখে গাইছে আইসল্যান্ড, ভূতের ঘর, সৌরজগৎ সহ হান্ডার্স। তো আমরা মূলত এখন এইসব জায়গায় যাব না, আমরা যাব এখন স্পিড বোর্ডে। কারণ হচ্ছে গাইস প্রায় সন্ধ্যা হতে চলেছে, এই জন্য কিন্তু এই 4টি জায়গা ঘুরে দেখতে পারলাম না। তো যাই হোক, পরবর্তী যদি আবার এই পার্কে আসি তাহলে এই 4টি জায়গা ঘুরে দেখে যাব। তো এখন মূলত যাবো স্পিড বোর্ডে। তো স্পিড বোর্ডে যাওয়ার জন্য কিন্তু প্রথমে টিকিট কাটতে হবে। তো এরপরে স্পিড বোর্ডে ওঠার জন্য জন প্রতি 60 টাকা করে টিকিট কেটে নিলাম। তো টিকিট কাটার পরে কিন্তু এখন স্পিড বোর্ডে উঠে পড়লাম। তো স্পিড বোর্ডে ওঠার পর আপনারা অবশ্যই সবসময় খেয়াল রাখবেন যে শক্তভাবে ধরেছেন কিনা, যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিও করছি প্লাস আরেক হাতে ধরে রাখছি, এই জন্য কিন্তু আমি একটু কষ্ট হয়েছিল, তবুও কিন্তু আমি শক্তভাবে ধরে রেখেছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঠিক এইভাবে শক্ত করে ধরে রেখেছিলাম, কারণ গাইস শক্ত করে ধরে না রাখলে স্পিড বোর্ড যে স্পিডে চলে এবং যে ব্রেক গুলা দেয় আপনারা যে কোনো সময় উল্টো হয়ে পানিতে পড়ে যেতে পারেন। তো অ্যাপ গাইস দেখতে পাচ্ছেন স্পিড বোর্ড কিন্তু আমাদের একটা ঘোরান দিয়ে নিয়ে চলে আসলো, আর এক ঘোরান কিন্তু 60 টাকা, মোটামুটি ভালোই ছিল। স্পিড বোর্ড রাইড তো বাতাস পাওয়া যায় প্লাস এত সুন্দর রাইড। তো যাই হোক, এবার কিন্তু স্পিড বোর্ড থেকে নেমে পড়লাম, মানে কিন্তু ওখান থেকে বের হয়ে আসলাম। আর এখন মূলত আমরা যাবো একটু রাইট সাইডে, বিভিন্ন রকমের যেখানে রাইড আছে, অ্যাক্টিভিটি আছে, ওই দিকে আসলাম। তো ওইদিকে আসার পর কিন্তু এখন আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে একটু রোলার কোস্টার উঠবো, কারণ গাইস আমি অনেক ভিডিও দেখেছি পার্কে, নন্দন পার্কে, অনেক পার্কে, ড্রিম হলিডে পার্কে। তো আমার ইচ্ছা ছিল যে একটা রোলার কোস্টার উঠবো একদিন। তো আজকে কিন্তু ফাইনালি ওটা স্বপ্ন পূরণ হতে চলেছে। স্বপ্নপুরী রোলার কোস্টারটা মোটামুটি একটু ছোটই বলতে পারেন, তাও ভালোই ছিল। তো এরপরে মামাকে বললাম যে মামা একটু রোলার কোস্টার উঠবো, বললো ঠিক আছে চলো উঠি। তো এরপর 3 জনের টিকিট কাটলাম, জন প্রতি 50 টাকা করে। তো টিকিট কাটার পর এবার রোলার কোস্টার উঠে পড়লাম। তো আমার মাতো ভাইকে উঠাতে চেয়েছিলাম কিন্তু বললো না, ছোট বাচ্চাদের এখানে অ্যালাউ নেই, কারণ তারা ভয় পাবে যেহেতু ছোট। তো এরপরে আমার মামা বললো এটা আর কেমন চলে যাবে, এটা তো আস্তে আস্তে যাবে, ট্রেনে তো সাধারণত। কিন্তু আমি বললাম না, এটা কিন্তু আস্তে অনেক স্পিড বেড়ে যায়। তো এরপরে যখন রোলার কোস্টারটা ছাড়লো, যখন আস্তে আস্তে যেতে লাগছিল, তখন ভেবেছিলাম মনে হয় না জোরে যাবে। এরপর যখন এই মোড়টা আসে এতটা পরিমাণ স্পিডে ছুটে যে আমার ডান পায়ে এমন একটা পরিমাণ ব্যথা পেয়ে যায়, আর এতটা পরিমাণ ব্যথা পাই যে আর ভালোভাবে হাঁটতে পারছিলাম না। তো এরপরে কি আপনারা কিন্তু অবশ্যই রোলার কোস্টারে উঠলে পারে একটু সাবধানতার সাথে বসার চেষ্টা করবে, কারণ যেহেতু আমি একা ছিলাম রোলার কোস্টারে, আমার এক হাতে ফোন ছিল, এই জন্য ভালোভাবে ধরতে পারিনি। আপনারা সবসময় 2 জন উঠবেন কিংবা 2 হাত দিয়ে ধরে রাখবেন শক্ত করে। এটা ছোট তাই আমি একটু ব্যথা পেয়েছি, যদি আরো বড় হতো তাহলে আমার আর বড় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকতো। তো যাই হোক, এরপর কিন্তু রোলার কোস্টার থেকে নেমে পড়লাম, আর একটু ভয় পেয়েছিলাম। তো যাই হোক, এরপর ওখান থেকে চলে আসলাম। আসার পর আমি বললাম যে মামা আমরা তো একটা জায়গায় যাইনি। সে বলে কোথায়? আমার কেন ফুলবাগিচায়। তখন মা বললো তাহলে চলো ওখান দিয়ে একটু ঘুরে আসি। তো এরপর কিন্তু আমরা ফুলবাগিচা দেখার জন্য আসলাম। আর এটা কিন্তু গাইস যাওয়ার সময় যাওয়া যায়, কারণ প্রথমে কিন্তু পরে বাম সাইডে ফুলবাগিচা। যখন আমরা আসি তখন আমি দেখে তো একদম অবাক হয়ে যাই, কারণ গাইস এটা ফুলবাগিচা কম প্রেমখানা বেশি মনে হচ্ছিল, কারণ গাইস এখানে বিভিন্ন ভালোবাসা মানুষ তাদের নাম লিখে রেখেছিল একদম প্লাস মাইনাস দিয়ে, সবকিছু দিয়ে, মানে এটা দেখা পর মানে কি আর বলবো। তো যাই হোক, এখানে বেশি কোনো ঘুরলাম না, এখন চলে যাবো আমরা বাসায়, কারণ গাইস প্রায় সন্ধ্যা হয়ে আসলো। আর আসার সময় কিন্তু আফতাবগঞ্জে একটা ভালো একটা মসজিদ দেখে এসেছিলাম। তো মসজিদে কিন্তু যাওয়ার সময় ভিজিট করে যাবো, এই জন্য কিন্তু একটু তাড়াতাড়ি যাচ্ছি বাসায়। তো এরপরে কিন্তু আমরা স্বপ্নপুরী থেকে এক্সিট হয়ে বললাম। তো বের হয়ে কিন্তু একটা ভ্যান ঠিক করছি, কারণ গাইস যেহেতু আফতাবগঞ্জ যাবো, এরপর ওখান থেকে যাবো ফুলবাড়ি। তো ভ্যান ভাড়া নিয়েছিল আমাদের কাছ থেকে জনপ্রতি 15 টাকা করে। তো আমরা যেহেতু ছিলাম 3 জন, এজন্য আমাদের কাছ থেকে 40 টাকার মতো লেগেছিল। এরপর আমরা ভ্যানে করে চলে যাই সরাসরি আফতাবগঞ্জ। আর গাইস আপনাদের কাছে একটা কথা বলে রাখি যে এই যে দিনাজপুর এই বেশিরভাগ কিন্তু ভ্যানই চলে, কারণ আমি প্রায় 1 মাস ভ্রমণ করে এসেছি দিনাজপুর। ওখানে দেখেছি বেশি সময় সবাই ভ্যানে চলাচল করে। আমাদের এখানে যেমন রিক্সা চলে বা ঢাকায় যেমন রিক্সা চলে, মানিকগঞ্জে রিক্সা চলে, বা অন্য সব জায়গায় রিক্সা বেশি চলে, ওখানে কিন্তু ভ্যানটা একটু বেশি, এই জন্য কিন্তু একটু বেশি ইন্টারেস্টিং লাগছিল। যাই হোক, এবার কিন্তু চলে আসলাম আফতাবগঞ্জ আসার পর একটু মার্কেটের ভিতর দিয়ে মসজিদে চলে আসলাম। আর মসজিদে আসার পর গাইস দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কত সুন্দর নিয়ামত, এত সুন্দর একটা মসজিদ, মানে কি আর বলবো। তো অনেক সুন্দর মসজিদ ছিল, মার্বেল টাইলস দিয়ে করা, আর একটু ভিতরে পড়ে গিয়েছে, তারপরে সুন্দর আছে মসজিদটা। আর এই ভিডিওটাতে করছি গাইস এটা আমার ফোন দিয়ে, কারণ আমার ফোনে তখন একদম স্টোরেজ ফুল হয়ে গিয়েছিল আর চার্জও বেশি ছিল না। তো যাই হোক, ভিডিও কোয়ালিটি একটু খারাপ আসতে পারে, আপনি একটু মানে নেবেন। তো গাইস এখন এখান থেকে বাসায় চলে যাবো, কারণ একটু আমার দেরি হয়ে গেছে, ভিডিওটা অনেকটা বেশি বড় হয়ে গেছে। তো আপনাদের কাছে যদি আমার এই সম্পূর্ণ পার্কের ভ্রমণ এক্সপিরিয়েন্সটা বলি, তাহলে বলবো আলহামদুলিল্লাহ অনেকটা পরিমাণ ভালো ছিল, কারণ ফ্যামিলি নিয়ে যেহেতু গিয়েছিলাম, সবকিছু রাইডে চলেছি,
সকল কিছু ঘুরে দেখেছি। সকালবেলা গিয়েছি 9টার দিকে, রাত হয়ে গিয়েছে, এই জন্য গাইস এক্সপিরিয়েন্সটা ছিল অনেকটা সুন্দর এবং আলহামদুলিল্লাহ। তো আপনারা চাইলে কিন্তু স্বপ্নপুরে গিয়ে ঘুরে আসতে পারবেন ফ্যামিলি সহ, সুন্দর একটা দিন কাটবে। পিকনিক রিসর্ট আর অনেক সুন্দর সবকিছু অ্যাক্টিভিটি আছে, সবকিছু দিয়ে কিন্তু অনেক সুন্দর একটা দিন কাটবে আপনাদের। তো যাই হোক গাইস, এই ভিডিওটা কিন্তু একটু বেশি পরিমাণে বড় হয়ে গিয়েছে, জানি না গাইস ভিডিওটা কেমন হয়েছে। ভিডিওতে অনেক ভুলভ্রান্তি হতে পারে, আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যাই হোক গাইস, এখন বেশি বকর করবো না, এখন চলে যাবো সরাসরি বাসায়। গাইস অবশ্যই কিন্তু বাসায় চলে আসলাম, আর বাসায় এসে কিন্তু একটু রেস্ট নিচ্ছি, আর অনেক গরম গাইস, কি আর বলবো। তো গাইস আশা করছি আজকে ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগছে। পুরো স্বপ্নপুরী পার্ক আপনাদেরকে ঘুরে দেখালাম, সকল রাইডে উঠলাম, এছাড়া বিভিন্ন অ্যাডভেঞ্চার জায়গাগুলো ছিল ওখানে গিয়েছিলাম। শুধুমাত্র একটা জায়গায় যেতে পারিনি গাইস, সেটা হলো গাইস কি জানেন, সুইমিং পুলে। ইনশাল্লাহ পরবর্তীতে আবার আসবো, এসে তারপর যাবো, কারণ গাইস আমরা কোনো ড্রেস নিয়ে যাইনি, বাসা থেকে এক্সট্রা কোনো জামা কাপড় নিয়ে যাইনি, এই জন্য সুইমিং পুলে যাওয়া হয়নি। আর আমার এত ভালো লাগছিল না যে সুইমিং পুলে যাবো, একটু খারাপ লাগছিল, কারণ প্রথম যাচ্ছি, পুরো দিনটা পরে ঘুরছি, আর শুক্রবার দিন ছিল, আগে একটু খারাপ লাগছিল, আর আমার একটু পাওয়াটা হেঁটে গিয়েছিল, আপনারা তো অনেকে দেখেছিলেন। তো যাই হোক গাইস, আমাদের সবাই দোয়া করবেন। আশা করছি গাইস আজকে ভিডিওটা খুবই ভালো লেগেছে আপনাদের কাছে। যদি ভালো লেগে থাকে আর এরকম যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের মন্তব্যটা। তাই গাইস সঠিক কেমন লাগছে, ঘেমে গিয়েছি, গেঞ্জিটা এখন খুলে ফেলবো, একটু ফ্রেশ হয়ে নিলাম। তো গাইস যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক এন্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন গাইস, কারণ গাইস আপনাদের মধ্যে প্রায় 99% মানুষ চ্যানেলটাকে সাবস্ক্রাইবই করেননি, মানে কি বলবো গাইস। আশা করছি গাইস এই ভিডিও থেকে কমপক্ষে হলো 100 জন মানুষ সাবস্ক্রাইব তো করবেন। আমার ভিডিওতে বেশি ভিউ হয় না, তার জন্য কমই বললাম। যদি বেশি ভিউ হয় তাহলে বেশি সাবস্ক্রাইব করবেন, সমস্যা নেই। লাইকটা কিন্তু করবেন, আর ভিডিও লাইক রাখলাম গাইস 100, কারণ গাইস আমার কোনো ভিডিওতে 100 লাইকের মতো মনে হয়নি। গাইস আমার জন্য দোয়া করবেন, বেশি কথা বলতে চাই না, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। গাইস দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।